ওকে, আমরা ওই গত ক্লাসের আগের ক্লাসে আমরা রিচ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন এদের যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূলত একটা প্রবলেমের উপরে, মানে আমরা একটা ডেটা সেটের উপরে আমরা এই যে রিগ্রেশন যে ক্লাসিফিকেশন গুলো পড়েছি এই সবগুলো ক্লাসিফিকেশন আমরা এট এ টাইম একটা ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করে মূলত দেখব। তো প্রথমে যে কোনো কাজ যখন হচ্ছে করতে হয় তখন আমাদের ইনিশিয়াল কিছু লাইব্রেরি আমাদের ইম্পোর্ট করতে হয়। এই কয়টা লাইব্রেরি সব বা প্যাকেজ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি: পান্ডাস, নামপাই, ম্যাথপটিবের পাইপট। এই লাইব্রেরি গুলো সম্পর্কে আমরা জানি, বাট এখন আমরা এখানে দুটো লাইব্রেরি নতুন ইউজ করতেছি যেগুলো আমরা ইতিপূর্বে দেখিনি। একটা হচ্ছে টেনসারফ্লো আর একটা হচ্ছে স্কেলার। টেনসারফ্লোটা আমরা মানে আমরা যখন আপনার বিশেষ করে কিছু হাই লেভেলের হচ্ছে কাজ করতে যায়, বিশেষ করে যখন নিউরাল নেটওয়ার্ক বা এরকম ধরনের কাজগুলো করতে যাওয়া হয়। নর্মালি নিউরাল রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে টেনসারফ্লো সবচেয়ে বেশি ইউজ করা হয়, বাট অন্য কাজগুলোর ক্ষেত্রেও হালকা পাতলা টেনসারফ্লো প্যাকেজ ইউজ করা হয়। অন্য কাজের ক্ষেত্রে টেনসারফ্লো ইউজ করা হয় না এটা বললে ভুল হবে। বাট সাধারণত নর্মালি আপনি যদি নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে চান তখন সেক্ষেত্রে টেনসরফ্লো ইউজ করা হয়। তো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেটা খুবই ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে মেশিন লার্নিং এ কি নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করা হয় কিনা, কারণ আমরা জানি যে নর্মালি নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ডিপ লার্নিং এ হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো আজকের যুগে আসলে যে সমস্যাটা এই মেশিন লার্নিং ডাটা সাইন্স ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট, একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, একজন এআই ইঞ্জিনিয়ার, এই তিনজনের তিন ধরনের যে প্রফেশন, এই তিন ধরনের প্রফেশনের কাজের মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য আছে। মানে একটা বাউন্ডারি আছে যে কে কখন কোন জায়গা থেকে শুরু করবে, কোন জায়গায় গিয়ে থামবে, এটার একটা সুস্পষ্ট বাউন্ডারি আছে। বাট সমস্যাটা হচ্ছে যে কোম্পানিগুলোর জব অ্যাডভার্টাইজমেন্ট নর্মালি যারা দিয়ে থাকে সেই ডিপার্টমেন্টটা হচ্ছে রেসপন্সিবল ডিপার্টমেন্ট হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। তো এইচআর ডিপার্টমেন্টের লোকজন নর্মালি এই জিনিসগুলো সম্পর্কে খুব কম জানে, এবং এটা যে শুধু বাংলাদেশের সমস্যা তা কিন্তু না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই নতুন নতুন যে প্রফেশন গুলো আসতেছে সেই প্রফেশন গুলোর যে জব ডিসক্রিপশন, মানে কোন জায়গা থেকে আপনার জব শুরু হবে এবং কোন জায়গায় গিয়ে শেষ হবে, জবের যে বাউন্ডারিটা, এটাকে ভালোভাবে ডিসক্রাইব করার মতো ইফিশিয়েন্ট প্রফেশনাল এটা কিন্তু সব জায়গায় কম। পৃথিবীর উন্নত দেশগুলোতেও একেবারেই কম। আর উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে তো অবস্থা আরো খারাপ। তো যার কারণে হচ্ছে যে এই দুইটা বিষয়ের উপরে আপনারা দেখবেন যে তেমন কোনো ভাবে মানে পার্থক্য করে পাবেন না। আর উন্নত দেশগুলোর আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর? সেটা হচ্ছে যে নর্মালি আমরা আমাদের দেশে যেটা মনে করে থাকি যে আপনি যদি ভালো চাকরি বাকরি পেতে হয় আপনার মানে মেট্রিক এবং ইন্টারমিডিয়েট মানে হাই স্কুল এবং হচ্ছে কলেজ পাশ করার পরে আপনার হচ্ছে একটা ভালো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং ক্ষেত্র বিশেষে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, যদিও আজকাল মানে অনেক হাই লেভেল পজিশন গুলোতে ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার হিসেবে এআই আপনার পিএইচডি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে, বাট এখানে পিএইচডি ডিগ্রিধারী নিয়োগ দেওয়ার পরও নর্মালি বাইরের উন্নত দেশগুলোতে ম্যাক্সিমাম যে জবগুলো, বিশেষ করে এন্ট্রি লেভেল যেখান থেকে আসলে পজিশন শুরু হয়, সেই পজিশনের জবগুলোর ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওদের দেশে হাই স্কুল পাস তারা বলে, যেমন জাপানে তারা হাই স্কুল পাস বলে। আপনার ইউকের ক্ষেত্রে তারা বলে হচ্ছে ও লেভেল বা এ লেভেল কমপ্লিট করা আছে এরকম। তো এই লেভেল থেকে তারা নর্মালি গ্রুম আপ করে করে মানে স্টেপ আপ করে একটা এমপ্লয়কে তারা তৈরি করে নেয় মূলত বিল্ড আপের মতো। তো সমস্যা হচ্ছে যে আমাদের দেশে তো আমরা এই লেভেলে চাকরি খোঁজ করলে করে ওঠা লোকজন, আর সাধারণত খোঁজ করলে আহ, মানে তেমন চাকরি পাওয়া যাবে কিনা এটা একটা বড় সমস্যা। তো এটা আসলে এটা আমাদের যে সরকারি সমস্যা তা বলেও ভুল হবে। এটা হচ্ছে আমাদের পুরো সামাজিক একটা সমস্যার মধ্যে পড়ে আমাদের দেশে। ঠিক আছে, কারণ পুরো সিস্টেমটার মধ্যেই হচ্ছে এরকম। যেমন এই যে দুর্নীতির কথা অনেকে বলে, যদিও পলিটিক্যাল কথাবার্তা আমার বলতে গিয়ে না, বাট দুর্নীতির কথা যে বলা হয়, দুর্নীতি এখন দুর্নীতিটাকে আপনি মনে করেন যে শুধু পলিটিক্যাল পার্টি করে? না, পলিটিক্যাল পার্টি তখনই দুর্নীতি করার সুযোগটা পায় যখন এই সুযোগটা সিস্টেমের মাধ্যমে আসে। আর সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম।
এবং সোশ্যাল সিস্টেম, এই দুটা সিস্টেমের মাধ্যমে দুর্নীতি পলিটিক্যাল সিস্টেম আসে। তার মানে হচ্ছে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং সোশ্যাল সিস্টেম যদি ভালো থাকে, মানে এক কথায়, সাধারণ কথায় বলতে গেলে যদি আমরা ভালো হই তাহলে সবাই ভালো। একটা বাংলা প্রবাদ ছিল, আমরা ছোটবেলায় স্কুলে একদম ছোট কালে আর কি পড়েছি যে আপ ভালো তো জগৎ ভালো, আপনি ভালো তাহলে জগৎ ভালো। এখন আমরা খারাপ তাই সবই খারাপ। এটা হচ্ছে সমস্যা। যাই হোক, তো এখন টেনসারফ্লো আপনারা এটা ইউজ করবেন এবং হচ্ছে স্কেলান আমরা লাইব্রেরিটা ইউজ করলাম। এখন ইউজ করার পরে এই টেনসারফ্লো এবং স্কেলানের মধ্যে আবার অনেক কিছু আছে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, মানে এগুলো খুব বড় প্যাকেজ বা লাইব্রেরি, এবং তাদের আন্ডারে যে সাব প্যাকেজ গুলো আছে সেটা সম্পর্কে জানতে হবে। যেমন টেনসারফ্লো থেকে আমরা টার্ম কালার নামে কালার একটা প্যাকেজ আছে, সেটা ইম্পোর্ট করেছি। তারপর এসকেলার এর মধ্যে আমরা যে আমাদের ডেটা সেটটাকে দেওয়া হয় সেই ডেটা সেটটাকে আমরা মূলত দুভাগে ভাগ করি, বাট নর্মালি এটাকে তিন ভাগে ভাগ করা যায়। বাট আমরা নর্মালি এটাকে সাধারণভাবে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ট্রেন ডেটা সেট আর হচ্ছে টেস্ট ডেটা সেট। তো সেটার জন্য যে প্যাকেজটা আমরা ইউজ করে থাকি সেই প্যাকেজটা হচ্ছে এটা, ফ্রম স্কেলার ডট মডেল আন্ডারস্কোর সিলেকশন। তার মানে স্কেলার লাইব্রেরির আন্ডারে স্কেলার মডেল আন্ডারস্কোর সিলেকশন যে প্যাকেজটা আছে, সেখান সাব প্যাকেজটা আছে, সেখান থেকে আমাদের নিয়ে আসতে হবে ট্রেন, টেস্ট এবং স্প্লিট নামে যে প্যাকেজটা আছে স্পেসিফিক, সেটা আমাদের আনতে হবে। তাই আমরা এখানে লিখলাম ফ্রম স্ক্যানার ডট মডেল আন্ডারস্কোর সিলেকশন ইম্পোর্ট ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট। ওকে, তারপর হচ্ছে দুই নাম্বার লাইন, সেটা হচ্ছে যে এই দুই নাম্বার লাইন থেকে শুরু মূলত আমরা যে যে রিগ্রেশন মেথড গুলো এখানে ইউজ করব। তো প্রত্যেকটা রিগ্রেশন মেথডের জন্য আলাদা আলাদা মডেল কিন্তু এই স্কেলারের আন্ডারে আছে। তো স্কেলার হচ্ছে বড় প্যাকেজ, সেটার আন্ডারে হচ্ছে লিনিয়ার মডেলের প্যাকেজ। সে লিনিয়ার মডেল প্যাকেজের মধ্যেই হচ্ছে আমাদের আপনার লিনিয়ার রিগ্রেশন, রিচ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন, বেসিয়ান রিচ রিগ্রেশন এবং ইলাস্টিক নেট, এই কয়েক ধরনের রিগ্রেশন আছে যেগুলো আজকে আমরা দেখব। তাহলে আমরা এই কারণে দেখেন প্রথমে আমরা করলাম কি, ফর্ম স্কেলার ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন। ওকে, তারপর হচ্ছে ফর্ম স্কেলার ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল ইম্পোর্ট রিচ। রিচ লেখার পরে আর কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট খেয়াল রাখবেন, লিনিয়ার যখন লিখবেন তখন স্পেসিফাই করে দিতে হবে রিগ্রেশন, মানে এখানে এই কারণে লিনিয়ার রিগ্রেশন আমরা লিখেছি। বা রিচ ল্যাসো বেজিয়ান রিচ এবং ইলাস্টিক নেট যখন লিখবেন এটার পাশে আর কিন্তু আপনার রিগ্রেশন লিখতে হবে না, এটা কিন্তু রিগ্রেশন নাই সাথে, এটা খেয়াল রাখতে হবে। বা এগুলো রিগ্রেশন, বাট এটার সাথে কিন্তু আমাদের লিখতে হচ্ছে না, মানে এটা স্পেসিফিক্যালি শুধু রিগ্রেশনকে মানে মিন করতেছে। বাট লিনিয়ার যখন আমরা বলতে, এখন লিনিয়ার অনেক কিছু হতে পারে, তাই সুনির্দিষ্টভাবে বা এটাকে সুনির্ধারিত করার জন্য আমাদের হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা লিখতে হয়। ওকে, তারপর হচ্ছে ফ্রম স্কেলার ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল ইম্পোর্ট রিচ। এর পরবর্তীতে হচ্ছে আবারও ফ্রম স্কেলার ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল ইম্পোর্ট ল্যাসো, ফ্রম স্কেলার ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল ইম্পোর্ট বেসিয়ান রিচ, ফ্রম স্কেলার ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল ইম্পোর্ট ইলাস্টিক নেট। ওকে, আচ্ছা, তারপরে এখন হচ্ছে যে ফ্রম স্ক্যানার ডট ম্যাট্রিক্স ইম্পোর্ট এক্সপ্লেন ভ্যারিয়েন্ট স্কোর। সেটা হচ্ছে যে আমরা যে মডেলগুলো তো আমরা ইম্পোর্ট করলাম, ঠিক আছে, এখন এই মডেলগুলোকে যখন আমরা রান করব, অনেকগুলো মডেল আছে। তো এই মডেলগুলোকে আমাদের কম্পারিজন করতে হবে কোন মডেলটা সবচাইতে ভালো। তার মানে আমাদের এখানে কিছু মেট্রিক্স ইউজ করতে হবে। তো যে মেট্রিক্স গুলো আমরা ইউজ করব, তার মধ্যে একটা আছে যে এক্সপ্লেন ভ্যারিয়েন্স স্কোর আছে, আমাদের আর স্কোয়ার স্কোর আছে, মিন স্কোয়ার ইরোর আছে, ক্রস ভ্যালিডেশন আছে, তারপর গ্রিড সার্চ সিবি আছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার আমাদের হচ্ছে এই, আচ্ছা, ম্যাট্রিক্স এর মধ্যে মূলত এই তিনটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। একটা হচ্ছে এক্সপ্লেন ভ্যারিয়েন্স স্কোর, আর স্কোয়ার, মানে আর স্কোয়ার আমাদের স্কোর, এবং হচ্ছে আপনার মিন স্কোয়ার ইরোর, এই তিনটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এইগুলো আছে স্কেলার লাইব্রেরির মেট্রিক্স এর আন্ডারে। তাই আমরা লিখেছি ফর্ম স্কেলার ডট মেট্রিক্স ইম্পোর্ট এক্সপ্লেন ভ্যারিয়েন্স স্কোর অ্যাজ ইবিএস, ফর্ম স্কেলার ডট মেট্রিক্স ইম্পোর্ট আর স্কোয়ার আন্ডারস্কোর অ্যাজ আর স্কোয়ার, ফর্ম স্কেলার ডট মেট্রিক্স ইম্পোর্ট মিন স্কোয়ার ইরোর। ওকে, এবার হচ্ছে আমাদের মডেল সিলেকশনের জন্য কিছু প্যাকেজ লাগবে, মানে কম্পেয়ার করার পরে কোন মডেলটা সিলেক্ট করব, সে সিলেক্ট করার ক্ষেত্রে আমরা লিখবো ফ্রম স্কেলার ডট মডেল সিলেকশন থেকে, মডেল আন্ডারস্কোর সিলেকশন থেকে এটা আসবে, ইম্পোর্ট কস্ট ভ্যালিডেট, ফ্রম স্কেলার ডট মডেল আন্ডারস্কোর সিলেকশন ইম্পোর্ট গিট সার্চ সিবি।
ওকে। তারপরে হচ্ছে আমাদের ডাটাটাকে প্রি প্রসেসিং করার জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড স্কেলার মেথড ইউজ করবো, তাই ফ্রম স্কেলার ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার, এরপরে ফ্রম টেনসর ইম্পোর্ট কেরাস। তার পরবর্তীতে আমরা আমাদের ডাটাটাকে হচ্ছে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখান থেকে যে আইডি নাম্বারটা আছে সেটা বাদ দিলাম, কারণ আইডি নাম্বার এটার আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, তো আমরা এখানে যে ডাটা সেটটি ইউজ করতেছি এটা হচ্ছে হাউস প্রাইসের ডাটা সেট। যেমন আমাদের ঢাকা শহরের কথা আমরা বলতে পারি, তো ঢাকাতে অনেকগুলো এলাকা আছে, যেমন বসুন্ধরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর। তো এইসব এলাকাগুলোতে কিন্তু অ্যাপার্টমেন্ট বিক্রি হয়। তো অ্যাপার্টমেন্ট গুলো যখন বিক্রি হয়, এ বিক্রি হওয়ার যে সেলিং প্রাইস এটা অনেক কিছুর উপরে নির্ভর করে। মানে আপনি যখন একটা জায়গায় অ্যাপার্টমেন্ট কিনতে যান তখন দেখবেন যে অনেক কিছুর উপরে অ্যাপার্টমেন্টের দাম নির্ভর করতেছে। সেটা কোন এলাকায় অবস্থিত, পাশে দিয়ে মেইন রোড আছে কিনা, তার পরবর্তীতে কেমন পরিবেশ, ঠিক আছে, তার পরবর্তীতে গ্যাসের সংযোগ আছে কিনা, বিদ্যুতের সংযোগ আছে, বিদ্যুতের সংযোগ তো থাকে, তারপর বিদ্যুতের সংযোগ আছে কিনা, তারপর যোগাযোগ ব্যবস্থা সেখান থেকে কেমন, পর্যাপ্ত সিকিউরিটি আছে কিনা, কার পার্কিং বা বাইক পার্কিং এর আপনার ফ্যাসিলিটি আছে কিনা, ঠিক আছে, পানির ব্যবস্থা কেমন, এরপর পানির সুগারের সিস্টেমটা কেমন, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর, কিন্তু আবার রুমের সংখ্যা হচ্ছে কতটা, এরপরে হচ্ছে কি এটা কি ফ্রন্ট সাইডে অ্যাপার্টমেন্ট না ব্যাক সাইডে অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, সূর্যের আলো ওটাতে কেমন আসে। তো এরকম অনেক ফ্যাক্টর আছে যেগুলো এই হাউস, যে ফ্যাক্টর গুলো নিয়ে হাউস প্রাইস যে ডাটা সেট, হাউস ডাটা তৈরি করা হয়েছে। তো আমরা ডাটাটাকে ইনপুট করলাম, ইনপুট করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা ডাটার হেডিংটা আমরা চেক করলাম, এবং নাম্বার অফ রোস এবং নাম্বার অফ কলাম যেটা সেটা আমরা দেখলাম। এর পরবর্তীতে আমরা মূলত ডাটা পি প্রসেসিং এ চলে আসলাম। জিবি পি প্রসেসিং এর ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে আমাদের কোনো মিসিং ভ্যালু আছে কিনা। তো আমরা এখানে একদম পুরো ডিটেলড ডাটা প্রি প্রসেসিং করে নিই, হালকা পাতলা কিছু প্রি প্রসেসিং করে আমরা ইডি ইডিএ কিংবা এক্সপ্লোরের ডাটা অ্যানালাইসিসে মুভ করেছি। তো আমরা প্রথমে এখানে মিসিং ভ্যালু আছে কিনা সেটা চেক করেছি, দেখলাম যে কিছু মিসিং ভ্যালু আছে। তার পরবর্তীতে আমরা ডেসক্রাইব করলাম। এর পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের যে নান ভ্যালু যেগুলো আছে, মানে নট অ্যাভেলেবল ভ্যালু, সেই ভ্যালুগুলোকে আমরা এখান থেকে আপনার রিমুভ করে দিলাম, ড্রপ না দিয়ে। এর পরবর্তীতে আমরা আমাদের ডেটা সেটটাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে নিউমেরিক্যাল যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে দেখলাম ডেস্ক ডিএফ ডট ডেসক্রিপের মাধ্যমে। তারপরে আমাদের ডেটাগুলোর যে টাইপটা আছে সেই টাইপটা আমি দেখার চেষ্টা করলাম ডিএফ ডট ডি টাইপসের মাধ্যমে। ওকে, এর পরবর্তীতে আমি যে কাজটা শুরু করলাম সেটা হচ্ছে যে আমি আমার ডেটা সেট গুলো নিয়ে নানা ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করলাম। মানে আমাদের ডেটা সেটের মধ্যে যে ফিচার দেওয়া আছে সেই ফিচার গুলোর উপর ভিত্তি করে আমি নানা ধরনের আহ, আপনার অ্যানালাইসিস এর ক্ষেত্রে শুরু করলাম। সো এই অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি ফার্স্টে এখানে যে কোরিলেশন ম্যাট্রিক্স বা কোরিলেশন ম্যাপ, বা এটাকে অনেকে কোরিলেশন গ্রাফও এটাকে বা প্লটও বলে থাকেন, হ্যাঁ, সেটা আমরা হিট ম্যাপ তৈরি করলাম। এর পরবর্তীতে ভ্যারিয়েবল গুলো দিয়ে স্ক্যাটার প্লট আমি হচ্ছে তৈরি করলাম। স্ক্যাটার প্লটের কোড অলরেডি আপনারা জানেন, তো প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা করে আমাদের এখানে স্ক্যাটার প্লট হচ্ছে আছে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করলাম যে রেসপন্স যে ভ্যারিয়েবল গুলো আছে, মানে আমাদের যে রেসপন্স ভ্যারিয়েবল যেটা, হ্যাঁ, সেটার আমরা ইয়ে করলাম। তো আমাদের এখানে রেসপন্স ভ্যারিয়েবলটা হচ্ছে মূলত ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা আমি আপনাদেরকে আরো আরো আগে বলেছিলাম যে নর্মালি স্ট্যাটিস্টিক্সে বা সাধারণ ল্যাঙ্গুয়েজে আমরা বলে থাকি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাট ডেটা সায়েন্সে ওরা একটু ভিন্ন ধরনের জার্গন তারা ইউজ করে থাকেন। তো এটা হচ্ছে রেসপন্স ভ্যারিয়েবল তারা এটাকে বলে থাকেন, ঠিক আছে। তো রেসপন্স ভ্যারিয়েবল মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমাদের এখানে হচ্ছে মূলত সেলস প্রাইস, তার মানে আমাদের যতগুলো ফ্যাক্টর আছে সে ফ্যাক্টর গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেগুলোর উপরে হাউসের প্রাইস বা দাম নির্ভর করতেছে। সেটাকে আমরা আপনার ডিস্ট্রিবিউশনের আকারে এটা দেখলাম। এরপর এক্সপোনেন্টের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই এক্স ভ্যারিয়েন্স এবং ওয়াই ভ্যারিয়েবল, এটা আমরা এক্স ভ্যারিয়েবলের মধ্য থেকে, যেহেতু ডেটা সেটের মধ্যে সেলস প্রাইস আছে, তাই সেলস প্রাইসকে আমরা এক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সারি থেকে বাদ দিয়ে ওয়াই যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেই সারিতে ক্ষেত্রে নিয়ে আসলাম।
এই কোডটা, এই দুইটা কোড এটার কাজ জন্য লেখা হয়েছে। এর পরবর্তীতে কাজ হচ্ছে যে কোনো মডেল দাঁড় করাতে হলে আমাদের ডেটা সেটটাকে দুভাগে ভাগ করতে হয়, ট্রেন এবং ট্রেস ডেটা সেট। তো আমরা এখানে সেভাবে ভাগ করেছি এক্স আন্ডারস্কোর ট্রেন, এক্স আন্ডারস্কোর টেস্ট, ওয়াই আন্ডারস্কোর ট্রেন, ওয়াই আন্ডারস্কোর টেস্ট ইজ ইকুয়াল টু, এটা কিভাবে আমরা ভাগ করব, ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্পিড নামে যে প্যাকেজটা আছে বা লাইব্রেরি, সেটার মাধ্যমে। তখন আমাদের ভাগ করার ক্ষেত্রে আমরা বলেছি যে এক্স, এটার ডেটাটা আসবে এক্স আন্ডারস্কোর ভার মানে এক্স ভ্যারিয়েবল গুলো, ওয়াই আন্ডারস্কোর ভার মানে ওয়াই ভ্যারিয়েবল, টেস্ট সাইজ এবং র্যান্ডম স্টেপ। এটা আমাদের ঠিক টেস্ট সাইজ মানে হচ্ছে যে আমরা যে টেস্ট করব সেটা সাইজ কতটুকু হবে। তো অনেকে 70-80 নেন, সরি 70-30 নেন, অনেকে হচ্ছে 80-20 নেন। তো আমরা এক্ষেত্রে 80-20 নিয়েছি। তার মানে আমরা ট্রেন করতেছি 80% অফ দি ডেটা সেট এবং টেস্ট করতেছি সেটা 20-20% অফ দি ডেটা সেটের উপরে। তাই এখানে টেস্ট সাইজ শুধু এখানে এখানে একটা জিনিস উল্লেখ করা বিষয়, এটা হচ্ছে যে আমরা যখন টেস্ট সাইজ মেনশন করে দিই তখন আর আলাদা করে ট্রেনের সাইজটা মেনশন করতে হয় না। কারণ টেস্ট এটা মানে হচ্ছে 1 - টেস্ট সাইজ ইজ ইকুয়াল টু ট্রেন সাইজ। ট্রেন সাইজ এটা অলরেডি আমাদের যে কম্পিউটার কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা অটোমেটিক্যালি বুঝে যায়। এর পরবর্তীতে আমরা প্রথমে লিনিয়ার রিগ্রেশন মডেল আমরা ওকে দাঁড় করালাম। তো লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা এটার জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এর আর নামে। এর আল সমান সমান হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন এল আর কে আমাদের ফিট করতে হবে। তো ফিট করার ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করে থাকি যে ট্রেন ভ্যারিয়েবল গুলো আছে সেটা। এখানে কিন্তু আমরা যদি টেস্ট দেন তাহলে এটা ভুল হবে। আমরা ফিট করি ট্রেনের উপরে এবং প্রিডিকশন করি হচ্ছে টেস্টের উপরে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো তখন এখানে ফিটের ক্ষেত্রে আমরা লিখলাম এল আর ডট ফিট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স আন্ডারস্কোর ট্রেন, ওয়াই আন্ডারস্কোর ট্রেন। এর পরবর্তীতে হচ্ছে এল আর ওয়াই হ্যাট। এল আর ওয়াই হ্যাট মানে হচ্ছে এবার আমরা আমাদের যে লিনিয়ার রিগ্রেশনের যে আউটপুটটা আছে সেটাকে আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি। সো এল আর ডট প্রেডিক্ট দিয়ে আমরা এক্স টেস্ট ভ্যারিয়েবলটা আছে সেটাকে এক্ষেত্রে টেস্ট করলাম। এর পরবর্তীতে আমরা আরো একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করলাম যেটা হচ্ছে মূলত ওএলএস, অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড। তো এখানে প্রথমে ওএলএস ইউজ করতে গেলে আমরা যে কাজটা করলাম, স্ট্যাটস মডেল ডট এপিআই থেকে এস এম আমরা এই এটা ইনপুট করলাম, কারণ এস এম এর আন্ডারে হচ্ছে আমাদের আপনার ওএলএস মডিউলটা আছে। তো মডেলটা আমরা দাঁড় করাই ভাবে মডেল ইজ ইকুয়াল টু এস এম ডট ওএলএস। এটা আমরা যখন ওএলএস মডেল দাঁড় করবো তখন হচ্ছে ট্রেন ভ্যারিয়েবল গুলো দিয়ে দাঁড় করবো। এখন এই ক্ষেত্রে প্রথমে ওয়াই ট্রেন ভ্যারিয়েবল, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিতে হবে, তারপর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ট্রেন ভ্যালু দিতে হবে। সো ওয়াই আন্ডারস্কোর ট্রেন কমা এক্স আন্ডারস্কোর ট্রেন, এগুলোকে ডট ফিড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, প্রিন্ট করতে হবে মডেল ডট সামারি। এবার আমাদের মডেলটা দাঁড় করাতে হবে মডেল আন্ডারস্কোর ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু মডেল ডট প্রিডিক্ট এক্স আন্ডারস্কোর টেস্ট আর স্কোয়ার, ওয়াই আন্ডারস্কোর টেস্ট মডেল ওয়াই হ্যাট। এর পরবর্তীতে রেগুলারাইজড মডেলের ক্ষেত্রে হচ্ছে রিক্স, আমরা এবার রিচ রিগ্রেশনে যাচ্ছি যেটা হচ্ছে রেগুলারাইজ করা। তো রিচ রিগ্রেশনের জন্য প্রথমে রিচ নামে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। রিচ ইজ ইকুয়াল টু আলফা 0.5। এক্ষেত্রে আমাদের যে আলফার ভ্যালু, যে কতটুকু রেগুলারাইজ করা হবে সেটার একটা প্যারামিটার আছে আলফা, এটা ঠিক করে দিতে হবে। তো এটা বাই ডিফল্ট 0.5 ধরা হয়ে থাকে, আমরা এই 0.5 দিলাম। এর পরবর্তীতে কাজ হচ্ছে মডেলটাকে ফিট করা। তার মানে যে কোনো মডেল নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন কাজটা হচ্ছে প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করে মডেলটা তৈরি করা, তার পরবর্তীতে মডেলটাকে ফিট করা, এর পরবর্তীতে মডেলটাকে প্রেডিক্ট করা। এই তিনটা কাজই হচ্ছে main। এই জিনিস খেয়াল থাকলে আপনারা যে কোনো মানে মডেলের কাজ খুব সহজে করতে পারবেন। তো রিচ ইজ ইকুয়াল টু রিচ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলফা ইজ ইকুয়াল টু 0.5, রিচ ডট ফিট ইজ ইকুয়াল টু আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স আন্ডারস্কোর ট্রেন্ড, ওয়াই আন্ডারস্কোর ট্রেন্ড, রিচ আন্ডারস্কোর ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু, এখানে আমরা এখন প্রেডিক্ট করতেছি এক্স টেস্টেড বাই ভ্যালুর উপর ভিত্তি করে। ঠিক আছে। তো রিচ ডট প্রেডিক্ট ইজ ইকুয়াল টু এক্স আন্ডারস্কোর টেস্ট। এর পরবর্তীতে রেগুলারাইজ মডেল সেকেন্ডটার ক্ষেত্রে আমরা ল্যাসো মডেল ইউজ করতেছি। ঠিক অনুরূপ ভাবে ল্যাসো ইজ ইকুয়াল টু ল্যাসো আলফার ভ্যালু, এই ক্ষেত্রে প্যারামিটার হচ্ছে আলফা। তো এই ক্ষেত্রে প্যারামিটারের ভ্যালু ল্যাসোর ক্ষেত্রে ধরা হয় 0.01 বাই ডিফল্ট। তো সেটাই আমরা দিলাম ল্যাসো ডট ফিট ইকুয়াল টু এক্স আন্ডারস্কোর ট্রেন্ড কমা ওয়াই আন্ডারস্কোর ট্রেন্ড, ল্যাসো ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু ল্যাসো ডট প্রিডিক্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স আন্ডারস্কোর টেস্ট। ওকে। এর পরবর্তীতে
আমাদের সেকেন্ড মডেল, মানে আরেকটা মডেল, সেটা হচ্ছে আপনার এটাও রেগুলারাইজড মডেল। এটা হচ্ছে ইলাস্টিক নেট মডেল। তো ইলাস্টিক নেটের ক্ষেত্রে এরকম এন আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এন ইজ ইকুয়াল টু ইলাস্টিক নেট। এক্ষেত্রে আলফার ভ্যালু আপনার বাই ডিফল্ট নর্মালি আমরা ল্যাসোতে যা ধরে থাকি সেটাই ধরা হয়ে থাকে। তার মানে আলফা ইজ ইকুয়াল টু 0.01। তাহলে এন ডট ফিট ইকুয়াল টু এক্স আন্ডারস্কোর ট্রেন কমা ওয়াই আন্ডারস্কোর ট্রেন, এন ওয়াই হ্যাট ইজ টু এন ডট প্রেডিক্ট এক্স টেস্ট। তাহলে বেসিয়ান মডেল কমা বেসিয়ান রিচ মডেল ইজ ইকুয়াল টু বেসিয়ান ইজ ইকুয়াল টু বেসিয়ান রিচ ফার্স্ট ব্র্যাকেট বেসিয়ান ডট ফি ইজ ইকুয়াল টু এক্স আন্ডারস্কোর ট্রেন কমা ওয়াই আন্ডারস্কোর ট্রেন, বেসিয়ান আন্ডারস্কোর ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু বেসিয়ান ডট প্রেডিক্ট এক্স আন্ডারস্কোর টেস্ট। এটা হচ্ছে বেসিয়ান মডেল। এটা কিন্তু লেগুলার মডেল না, বাট সিস্টেমটা একই যে কোনো মডেলের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে মডেলের জন্য ভ্যারিয়েবলের নাম, তারপর মডেল ফিট, এরপরে মডেলের প্রিডিকশন। এখন সব মডেল তো তৈরি করা শেষ। এবার মডেলগুলোকে আমাদের ইভালুয়েট করতে হবে। এখন ইভালুয়েটটা যে আমরা করব, সে করার ক্ষেত্রে আমরা বলেছি যে তিনটা স্কোর আমরা ইউজ করবো। একটা হচ্ছে এক্সপ্লেন ভ্যারিয়েট স্কোর, যেটা হচ্ছে ইবিএস, আর একটা হচ্ছে আর স্কোয়ার, আর একটা হচ্ছে আর এম এস ই। তাহলে আমরা এটার জন্য যেটা করলাম যে ইএক্স ভার্সেস স্কোর এক্সপিরিয়েন্ট ভ্যারিয়েন্স স্কোর প্রথমে আসবে। এক্সপিরিয়েন্ট ভ্যারিয়েন্স স্কোর ইজ ইকুয়াল টু পিডি ডট ডাটা ফ্রেম, মানে আমাদের ডাটাগুলো তো ডাটা ফ্রেম থেকে আসবে। সো এক্সপেন্ট ভ্যারিয়েন্স স্কোর কার কার, এক্সপেন্ট ভ্যারিয়েন্স স্কোর আমাদের দেখতে হবে লিনিয়ার রিগ্রেশন, রিচ রিগ্রেশন, ইলাস্টিক রিগ্রেশন, সরি ল্যাসো রিগ্রেশন, ইলাস্টিক নেট এবং বেসিয়ান রিচ। এরপর আমাদের এদের স্কোরটা দেখতে হবে। স্কোরটা হচ্ছে আমাদের ওয়াই টেস্টের ভ্যালুর উপর ভিত্তি করে এবং যে প্রেডিকশনের যে আমাদের ফোল্ড আমরা ফাইলটা ভ্যারিয়েবলটা তৈরি করেছি, মানে এল আর আন্ডারস্কোর ওয়াই হ্যাট, তারপর রিচ আন্ডারস্কোর ওয়াই হ্যাট, ল্যাসো আন্ডারস্কোর ওয়াই হ্যাট, এন আন্ডারস্কোর ওয়াই হ্যাট এবং বেসিয়ান আন্ডারস্কোর ওয়াই হ্যাট দিয়ে। তার পরবর্তীতে ইভাস্কোর এটা ভ্যালুটা শর্ট করতে হবে। আমরা অ্যাসেন্ডিং তাকে দিয়ে এটা স্কোরটাকে ভ্যালুটা শর্ট করব। এরপর আর স্কোয়ারের জন্য আমাদের ঠিক সেরকম করে হচ্ছে করতে হবে, একই রকম ভাবে আমরা দিব। ঠিক আছে, লেখাটা একই। আর এম এস এর ক্ষেত্রেও ঠিক সেরকম করে আমরা বিষয়টা লিখেছি। লেখার পরবর্তীতে আমাদের যেটা হচ্ছে ভ্যালুগুলোকে শর্ট করতে হবে। ঠিক আছে, এবং এখানে অ্যাসেন্ডিং ভ্যালুটা হবে মানে ফলস। এর পরবর্তীতে আরএমএসি যখন লিখে আপনি আপনি এন্টার চাপ দিবেন, তখন অটোমেটিক্যালি সে আপনাকে আউটপুট শো করবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই হাইপার প্যারামিটার গুলোকে ট্রুন করতে হবে, ট্রুন হাইপার প্যারামিটার্স ফর টু বেস্ট মডেল। অথবা আমাদের মূলত আলফা ভ্যালুগুলোকে ঠিক করতে হবে। তা আমরা আমাদের এখানে যে ভ্যালুটা আপনারা পাবেন, সে ভ্যালু দুইটা পাওয়ার উপর আমরা দেখলাম আমাদের এখানে দুটো বেস্ট মডেল হচ্ছে ওই যে তিনটা ম্যাট্রিক্স আছে, সে তিনটার ভ্যালু গুলোকে বিবেচনা রেখে আমরা দেখলাম যে দুটো মডেলই আমাদের এই ক্ষেত্রে বেস্ট। একটা হচ্ছে ইলাস্টিক নেট, আর একটা হচ্ছে ল্যাসো। তো প্রথমে আমরা ল্যাসো মডেলের ক্ষেত্রে যেটা করতেছি একটু এক মিনিট। আপনার না বন্ধ হয়ে আছে আচ্ছা আচ্ছা, ল্যাসো মডেলের ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, মানে প্যারামিটার দিয়ে একটা গ্রিড আপনাকে তৈরি করতে হবে। তারপর গ্রিডটাকে সার্চ করতে হবে এবং গ্রিডের যে রেজাল্টটা আছে সেটা মূলত দেখতে হবে। তো প্রথমে হচ্ছে প্যারামিটার আমরা গ্রিড তৈরি করলাম, এই ভ্যারিয়েবলটা নামে প্যারাম আন্ডারস্কোর গ্রিড। তো এই তৈরি করতে হলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলফা এন্ড পি ডট লিন স্পেস, এক্ষেত্রে হচ্ছে লিন স্পেস দিয়ে আমরা এটা তৈরি করব। গিট সার্চ এর ক্ষেত্রে আমরা ল্যাসো ম্যাক্সিমাম ইটারেশন, এক্ষেত্রে আমরা যেহেতু হাইপার প্যারামিটারকে টুন করতেছি, তাই মূলত একরকম সিমুলেশনের মতো ইটারেশনের নাম্বার, আমাদের নাম্বার ইটারেশন দিতে হবে। তো ম্যাক্সিমাম ইটারেশন আমরা এখানে 1,00,000 মতো দিলাম। এরপরে প্যারামিটার গিটকে আমরা যখন স্কোরিং করব, স্কোরিংটা হবে আমাদের আর স্কোরের উপরে ভিত্তি করে। ওকে, এরপরে গ্রিড আন্ডারস্কোর রেজাল্ট দিয়ে আমরা গিড ডট সার্চ ডট ফিড, এই ফিডটা আমরা কিসের উপর করব, এক্স আন্ডারস্কোর ট্রেন এবং ওয়াই আন্ডারস্কোর ট্রেনের উপর ভিত্তি করে। এরপর এল এ আর মানে হচ্ছে এই যে ল্যাসো রিগ্রেশনের আমরা যে আউটপুটটা পাইলাম সেটা আমরা এখানে দেখাবো এবং যে বেস্ট রেজাল্ট আছে সেটা প্রিন্ট করবো। প্রিন্ট করার পরে যেটা হচ্ছে যে আলফা ভ্যালুটা আমরা এখানে পেলাম, এই আলফা ভ্যালুগুলোকে আমাদের আর স্কোয়ার ভ্যালুর অ্যাগেনস্টে হচ্ছে প্লট করতে হবে। তো সেরকম করে আমরা এখানে প্লট করলাম। প্লটেরটা আপনারা জানেন, পিএলটি ডট প্লট দিয়ে আমরা এগুলো প্লট করলাম। প্লট করার পরবর্তীতে এরপর আমরা ল্যাসো রিগ্রেশনে গেলাম। ল্যাসোর কিন্তু সেরকম আমরা ল্যাসো একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এবং আলফা ভ্যালুর উপরে বেস করে ওটার ফিট এবং ওয়াই হ্যাট তৈরি করলাম। ইলাস্টিটির উপরও মানে আমরা যখন এখানে
আলফা ভ্যালুগুলো পেলাম, আলফা ভ্যালুগুলো পাওয়ার পরে আর স্কোয়ার এগেনস্টে আলফা ভ্যালুগুলো আমরা ল্যাসো মডেলে দেখালাম। দেখানোর পরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে তাহলে আলফা বেসড যে আলফা ভ্যালু সবচাইতে ভালো, অনেকগুলো ভ্যালু আপনারা পাবেন, তো তার মধ্যে সবচাইতে বেস্ট ভ্যালু আলফা ভ্যালু নিয়ে আমরা হচ্ছে কি ল্যাসো মডেল কি আসে আমাদের সেটা আমরা দেখার জন্য মূলত এই কোডটা লিখেছি। এবার ইলাস্টিক নেটের ক্ষেত্রেও সেম একই রকম কোড আপনাদের লিখতে হবে, বাট এক্ষেত্রে হচ্ছে আগের যে ইলাস্টিক ল্যাসো লিখেছেন এখানে ল্যাসোর বদলে মূলত আমাদের এখানে হবে গ্রিড সার্চ এর ক্ষেত্রে হবে ইলাস্টিক নেট। ঠিক আছে, এখানেও ম্যাক্সিমাম ইটারেশন আমাদের, এক্ষেত্রে আমরা ইটারেশনের সংখ্যা দেখেন কমিয়ে দিয়েছি, এখানে মাত্র 10,000 দিয়েছি যদিও সেখানে 1 লক্ষ ছিল ইলাস্টিক নেটের ক্ষেত্রে। এর পরবর্তীতে আর আলফা ভ্যালুর এগেনস্টে আমাদের আর স্কোয়ারের ভ্যালুগুলো আমরা দেখাবো। তারপরে বেস্ট যে আলফা ভ্যালুগুলো আছে সেটার উপর ভিত্তি করে আমরা ইলাস্টিক মডেলের আমরা আউটপুট গুলো দেখবো। দেখার পরবর্তীতে আমরা এটার ইবিএস স্কোর এবং আর স্কোয়ার স্কোর এটা দেখবো, এবং যে আমাদের মিন স্কোয়ার ইরোর স্কোর সেটা আমরা দেখবো। এই তিনটা স্কোর দেখার পরে এখন আমরা আবার বাছাই করব মানে ল্যাসো এবং ইলাস্টিক নেটের মধ্যে কোনটা বেস্ট মডেল। এরপর যেটা বেস্ট মডেল হবে, যদি সেটা বেস্ট মডেল হয় তাহলে তো ভালোই, যে কোনো একটা সিলেক্ট করেন, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় এটা বেস্ট মডেল হলো না, তখন কি হবে? তো এই কেসে এটা হয়েছে, আমরা বললাম যে এটা বেস্ট মডেল কিন্তু এটা বেস্ট মডেল হয়নি। না হওয়ার কারণে আমাদের এখানে আমরা নিউরাল নেটওয়ার্ক মডেলে আমরা শিফট করেছি। মূলত এখানে আমরা খুবই সিম্পল আপনার আপনার একটা নিউরাল নেটওয়ার্ক মডেল আমরা দাঁড় করেছি। তো নিউরাল নেটওয়ার্ক তো আসলে আপনাদের থিওরি পড়ানো হয়নি, সো এটা আপনাদের নেক্সট ক্লাসে আসলে পড়ানো ছাড়া এখন বললে একটু ভুল হবে, বাট তারপরে আমি মানে একটু হালকা জিনিস বলে দিই। সেটা হচ্ছে প্রথমে নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত আপনাকে একটা মডেল দাঁড় করাতে হবে। ঠিক আছে, তো এই সিকুয়েন্সিয়াল এটা মডেলটা হবে মূলত একটা সিকুয়েন্সিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল। তো সিকোয়েন্সিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেলের ক্ষেত্রে আমাদের মূলত ইনপুট লেয়ার থাকে এবং আউটপুট লেয়ার হচ্ছে থাকে। তার মানে প্রথমে যে কোডটা আপনি লিখবেন সেটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল মডেল দাঁড় করানো কোড, যেটা হচ্ছে মডেল ইজ ইকুয়াল টু কেরাস ডট সিকোয়েন্সিয়াল। তার পরবর্তীতে আপনার ইনপুট লেয়ার গুলো ঠিক করে দিতে হবে, আউটপুট লেয়ার আপনি ঠিক করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার যে অপটিমাইজার আছে সেটা আপনার এখানে ঠিক করতে হবে। এরপরে মডেলটাকে আপনার কম্পাইল করতে হবে। কম্পাইল করার পরবর্তীতে হিস্ট্রি দিয়ে মডেলটাকে হচ্ছে ফিট করতে হবে। ফিট করার পরবর্তীতে যে মডেলের ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলোর যে লস আছে, ট্রেডিং এর লস, ভ্যালিডেশন লস আছে, সেগুলো আপনার এখানে মূলত আপনার একটা গ্রাফ আপনাকে তৈরি করতে হবে। এর পরবর্তীতে যে আপনার ট্রেডিং এবং ভ্যালিডেশনের সময় আমাদের যে মিন স্কোয়ার রুট মিন স্কোয়ার ইরোর বা আরএমএসি হয়েছিল সেটার ভ্যালু ইপোর্টস এর এগেনস্টে আপনাকে প্লট করতে হবে। তার পরবর্তীতে গিয়ে আপনাকে এটা প্রেডিক্ট করতে হবে। তো নর্মালি যারা, আমি এটা প্রথমেই বলেছিলাম ক্লাসে, যারা মানে প্রথম দিকে এসেছিলেন, সেটা হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কটা সাধারণত ডিপ লার্নিং বা যারা এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে থাকেন তারা নর্মালি নিউরাল নেটওয়ার্ক ইউজ করে থাকেন। তো এই ক্ষেত্রে আমাদের অনেক মানে আগে মানে এটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতি। ঠিক আছে, যে আহ, একটা মডেল আপনি দাঁড় করাতে 4-5টা মেশিন লার্নিং মডেল আমরা দাঁড় করাতে গেলাম, কিন্তু হাইপার প্যারামিটার ঠিক করার পরও আমরা একটা ভালো মডেলে আসলে উপনীত হতে পারলাম না, তখন আমরা কি করব? তো সেক্ষেত্রে এখন হচ্ছে বর্তমানে রেসপন্সিবল মেশিন লার্নিং, ঠিক আছে, বা এরকম আরো কিছু অ্যাডভান্স অ্যালগোরিদম এখনকার যুগে অ্যাপ্লাই করা হচ্ছে। তো অ্যাডভান্স অ্যালগোরিদম গুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কথা বলবো, প্লাস নিউরাল নেটওয়ার্ক নিয়েও কথা বলবো। বা নর্মালি অ্যাডভান্স অ্যালগোরিদম গুলোই সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে আজকাল। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তবে আমি জানি যে এই জিনিসগুলো একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আপনাদের যে গিটহাবে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে মোটামুটি আপনাদের গত ক্লাস পর্যন্ত যে ডেটা সেট গুলো আছে, ডেটা সেট এবং কোড সবগুলোই ওখানে আমি লোড করে দিয়েছি। So আপনারা দেখতে পারবেন আজকেরটা 1-2 দিনের ভিতরে আমি গিটহাবে আপনার ইয়া সহ ফুল কোড প্লাস ডেটা সহ আমি হচ্ছে লোড করে দিব। এটা নিয়ে টেনশন করবেন না আর কি আপনারা। এই জিনিসগুলো ড্রাই আমি জানি, কারণ ড্রাই লাগারই কথা, কারণ এগুলো আসলে এমন না যে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। কেউ যদি মনে করে যে হ্যাঁ, আমি আজকে পড়ালাম এরা সব বুঝে গেছে, তাহলে বুঝতে হবে যে আপনারা এই সামনে ম্যাথমেটিক্সে বা ফিজিক্সে নোবেল প্রাইজ পাবেন। ম্যাথমেটিক্সে যদিও নোবেল প্রাইজ দেওয়া হয় না, বাট ফিজিক্সে নোবেল প্রাইজ পাবেন, তাহলে এটা বুঝতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল, তাহলে স্যার এই এই মডেলগুলো স্যার
জি। প্র্যাকটিক্যাল ডাটা সেট দিয়ে যদি ওই প্লট গুলা দেখতে পারতাম, তাহলে স্যার মনে হয় একটু হ্যাঁ, ওই যে সহজ প্র্যাকটিক্যাল হতো ডাটা কিন্তু। সেট দিয়ে আমি করছি, বাট আমার পিসিতে কোনো একটা কারণে একটু সমস্যা করতেছে, এটা রান হয় না। আমি তো এই যে জুপিটার নোটবুকে করছি, দেখেন না, এই যে ডাটা নিয়েই করছি। আমার এখানে এটা রান হচ্ছে না। তা আমি ওই যে আপনাদের যেটা বললাম যে গিটহাবে দেওয়ার আগে আমি নেক্সট ক্লাসে তো আপনাদের এখনো এটার এই কোডটা কিন্তু এখনো ইয়ে হয়নি, শেষ হয়নি। মানে আমি আপনাদেরকে একটু আগে বললাম না যে যখন মেশিন লার্নিং অ্যালগোরিদম মিলবে না, তখন ট্র্যাডিশনালি আমরা হচ্ছে মানে আগে আমরা নিউরাল নেটওয়ার্কে মুভ করতাম আর কি, সিম্পল নিউরাল নেটওয়ার্ক দিয়ে দেখতাম। বাট এখন রেসপন্সিবল মেশিন, সরি, এক্সপ্লেনেবল মেশিন লার্নিং এখন মূলত চলে এসেছে। তো সেই অ্যালগোরিদমগুলোর মধ্যে এক দুইটা অ্যালগোরিদম আমরা একটু দেখার চেষ্টা করবো, যদি খুব হাই লেভেল হয়ে যায় এটা, তারপরে আমি মনে করি যে আপনাদের এটা শেখা দরকার। কারণ এই জিনিস ইউজ করা হচ্ছে এখন এই আপনার ইন্ডাস্ট্রিতে। সো যেহেতু আপ টু ডেট কোর্স শিখেন, ঠিক আছে, কষ্ট হবে আমি জানি, বাট সেটা সহ আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আউটপুট সহ আশা করি দেখাতে পারবো। আরেকটা জিনিস স্যার, ওই যে এখন বোধহয় কি স্যার ওই মেনলি প্রেফারেন্সটা কি স্যার ল্যাসো মডেল, মানে ল্যাসো মডেলটা কি বেশি প্রচলিত স্যার, সেজন্য কি আমরা ল্যাসো না 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 মডেলটাকে না 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 না, আসলে যে যে জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি কিংবা আপনি যখন একটা ডেটা সেট বা একটা ডাটা সায়েন্স প্রবলেম নিয়ে কাজ করে, আমরা কিন্তু ফার্স্ট হ্যান্ডে বুঝতে পারি না যে আসলে এখানে কি মডেল অ্যাপ্লিকেবল হবে, কেমন না? তো আমাদেরকে হচ্ছে এখানে অনেকগুলো মডেল অ্যাপ্লাই করে দেখতে হয় যে গিভেন দি ডেটা সেট, হোয়াট টাইপ অফ মডেল ইজ সুইটেবল ফর দিস টাইপ অফ সিচুয়েশন। ঠিক আছে, এখন আমাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম, ধরেন একটা ডেটা সেট পেলাম, ওকে। সো আমরা মনে করলাম যেহেতু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাহলে লিনিয়ার রিগ্রেশন এবং এটার সাথে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে রিচ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন, ইলাস্টিক নেট এবং বেসিয়ান রিচ, এই কয়টা আমরা ইউজ করে দেখি কি ফলাফল আসে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সর্বশেষ যেটা হলো যে কোনো মডেলই আমার এই ডেটা সেটকে ভালো করে এক্সপ্লেন করতে পারছে না, এরকম সিচুয়েশন কিন্তু হরহামেশা ঘটে মানে রিয়েল লাইফে। বাট নর্মালি যেটা হয় কি, সেটা হচ্ছে আপনি যখন যে কোনো ডেটা সায়েন্স রিলেটেড বই দেখবেন বা টিউটোরিয়াল দেখবেন, সেখানে দেখবেন হ্যাঁ আরে আমরা এরকম ডেটা সেট নিলাম, ওখানে এলিয়েন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করে দিলাম, কাজ শেষ। রিয়েল লাইফে এভাবে কাজ হয় না। এভাবে কাজ হলে তো তাহলে কোনো কথাই ছিল না, তাহলে লোকজন আপনাকে লাখ টাকা স্যালারি দিয়ে তারা কি 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 কারণে রাখবে, যদি কাজগুলো এত সহজ হতো। আহ, তাহলে স্যার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে স্যার আমরা ওই নির্দিষ্ট কোনো ছকে বাঁধা না জিনিসটা, আমরা কি না, ট্রায়াল এন্ড এরর মেথডে যে দেখবো ট্রায়াল এন্ড যে ইরোর কোনটাতে মেথডে আউটপুট। মূলত একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা একজন ডাটা সায়েন্টিস্টকে মূলত এরকম ট্রায়াল এবং ইরোরের মাধ্যমে দেখতে হয়। মানে যখন আপনি এন্ট্রি লেভেল পজিশনগুলোতে কাজ করবেন, তখন বেসিক্যালি আপনি এভাবে ট্রায়াল এবং ইরোরের মাধ্যমে আপনি শিখবেন। বাট যখন আপনার এক্সপিরিয়েন্স মানে হয়ে যাবে, ধরেন 2 বছর, 3 বছর, 4 বছর, তখন হচ্ছে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ডাটা যখন দেখবেন তখন আপনি বলতে পারেন, মানে আপনি মডেল শর্টলিস্ট করতে পারবেন যে না, এখানে 3-4টা মডেল ইউজ করা লাগবে না, এখানে এই 2টা মডেল ইউজ করো, একটা ভালো ফল এখানে চলে আসবে। তখন অটোমেটিক আপনার মধ্যে এই সেন্সটা ডেভেলপ করবে, বাট ইট টেক্স টাইম। কিন্তু স্যার এটা তো পুরোপুরি ডিপেন্ড করতেছে অবজেক্টিভের উপর, যে আমরা কি ধরনের রেজাল্ট পাইতে চাইতেছি সেটার উপরে হ্যাঁ, ডিপেন্ড করতেছে সেটার যে। উপরও তো নির্ভর করে, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনার অবজেক্টিভটা তো মানে অবজেক্টিভস তো সেটা হচ্ছে যে যে প্রবলেমটা আপনাকে দিবে সে প্রবলেম সলভিং এর একটা অবজেক্টিভ থাকে অবভিয়াসলি। বাট আলটিমেটলি যেটা হয় যখন আমরা অ্যালগোরিদমগুলো ইউজ করি, তো অ্যালগোরিদম মানেটা কি? সমস্যা সমাধানের যৌক্তিক পদ্ধতি। ঠিক আছে, তো এখন সমস্যাটা আপনি সমাধান যখন করবেন, অনেকগুলো উপায়ে কিন্তু একটা সমস্যার সমাধান করা যায়। তো অনেকগুলো সমস্যার সমাধানের উপায়ের মধ্যে অপটিমাল সলিউশন কোনটা, এটা হচ্ছে মেইন জিনিস। এখানে কিন্তু এই অপটিমাল কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপটিমাল সলিউশন, ধরেন আপনি ঢাকা থেকে সিলেট যাবেন, অনেক উপায়ে আপনি ঢাকা থেকে সিলেট যেতে পারেন, বাট অপটিমাল মেথড কোনটা? সো ওই অপটিমাল মেথডটা যখন ঠিক করতে যাবেন, তখন দুইটা জিনিসের উপর আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন বা যাদের ডেটা সেট বা প্রবলেম নিয়ে কাজ করতেছেন, তাদের প্রবলেমের ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট কি, আর সেকেন্ড হচ্ছে আপনার ডেটার উপর বেস করে ডেটার রিকোয়ারমেন্টস কি, এই দুইটার মধ্যে সর্বোত্তম ম্যাচ করেই আপনাকে আপনার মডেল দাঁড় করাতে হবে। বুঝছেন কথা? তো এখন তো জি আমরা স্যার। যেটা হচ্ছে যে এখন আমরা মূলত যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে যে একটা র্যান্ডম ডেটা সেট এনে আমরা কাজ করতেছি, বাট রিয়েল লাইফে কিন্তু আপনার প্রবলেম আসবে। সো আমরা কিন্তু এখন
এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, বাট এক্স্যাক্টলি একদম প্রবলেম আছে, প্রবলেম নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি না। হ্যাঁ, মানে কেউ এসে তো আমাদের বলতেছে না যে ধরেন আপনাদের এই কাজটা দিলাম, এটা আপনারা আপনাদের এই ডাটা সায়েন্সের ক্লাসে আপনারা এটা অ্যাপ্লাই করেন, বাট ওটা তো করবে না, কারণ একটা সিকিউরিটির ব্যাপার তো আছে। মানে একটা নর্মালি যে ডাটা সেট গুলো নিয়ে কাজ করে ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এগুলো খুবই সিক্রেট ডাটা। তো এগুলো কারো কাছে তো এরকম শেয়ার করা যায় না। So আমাদেরকে পাবলিকলি অ্যাভেলেবল ডাটা নিয়ে হচ্ছে কাজ করতে হয়, যখন হচ্ছে এরকম মানে টিউটোরিয়াল বা কোর্স গুলো রান করতে হয়। ওই ডাটা সেট গুলোতে ইউজ করা যায় না। ওগুলো ইউজ করলে দেখা গেছে যে জেল জরিমানা হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে এটা দেখাবো। দেখ, কোড তো আসলে তো অনেক বড়, দেখেন না এই যে 335 লাইন পর্যন্ত কোড, আরো কোড লিখতে হবে। এটা লম্বা সময় লাগে। এবং এটা করতে গিয়ে আমার 2-3 বার এটা পিসিটা শাট ডাউন হয়েছে হঠাৎ করে, ধুমধাম কেন হয়েছে জানি না। হয়তো এটা হেভি কাজ পড়ছে এই কারণে, যাই হোক। সো ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ শিওর স্যার। থাকবেন। ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার। বাই।